বিয়ের শাড়ি বদলে নিয়ে মেকআপ তুলতে অনেকটা সময় লেগে গিয়েছিল হৃদিতার। শাড়িটা ছড়িয়ে রেখেই সে শুয়ে পড়ল। পাশেই একদিনের পরিচিত একটা লোকের সাথে বিছানায় ওর ঘুম আসে না। হঠাৎ মনে হলো দরজা আর খোলার প্রয়োজন নেই। আজ রাতটা হৃদিতা শান্তিতে ঘুমাবে। এক রাত বারান্দায় থাকলে ওই লোকের খুব বেশি ক্ষতি হবে না নিশ্চয়ই। তাছাড়া বাবার কথায় নিচে ওকে বিয়ে করার জন্য কিছু শাস্তি তো পাওনা আছেই। ২ রাতের স্বল্প ঘুমের ক্লান্তি, সাথে আজ সারাদিনের অবসন্নতা মিলিয়ে শোবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল হৃদিতা। অনেকক্ষণ পরে ঘুম ভেঙে গেল। বাইরে কি বৃষ্টি হচ্ছে? হোক। কাঁথাটা গায়ে ভালো করে টেনে নিল সে। বৃষ্টির রাতগুলো ওর ঘুমের রাত। তবু কি একটা অস্বস্তি ওকে খোঁচাতে লাগলো? কি সেটা ধরতে পারছিল না। সদ্য ঘুম ভাঙা হৃদিতার মস্তিষ্কে বর্তমান দিনকাল প্রসেস হতে খানিকটা সময় লাগলো। ঝট করে উঠে বসলো। নেমে হাতড়ে হাতড়ে আলো জ্বালিয়ে দিল। মনে পড়ল মাহিরের কথা। সে তো বারান্দায়। বৃষ্টি কতক্ষণ থেকে হচ্ছে? দেয়ালে টাঙানো ঘড়িতে তখন ৩টা ২৭। একবার বারান্দার দরজার হাতলে হাত রেখে সরে এলো আবার। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো ঝুম বৃষ্টি। এবার উঠে দ্রুত পায়ে এগিয়ে গেল আবার। ওর ভেতরে থাকা বিবেক ওকে যেন টেনে নিয়ে যাচ্ছিল। বারান্দায় চৌম্বকীয় আকর্ষণে সে এতটাও অমানবিক হতে পারবে না। ওর ভালোবাসার ধ্বংসাবশেষ এক ফুৎকারে উড়িয়ে ফেলা লোকটার জন্য পারবে না। ছিটকিনি খুলে বারান্দায় পা দিল হৃদিতা। ফ্লোর ভিজে গেছে বৃষ্টির পানিতে। হাঁচি শুনে বারান্দার ভেতরের দিকে দেয়ালের কাছে চোখ গেল হৃদিতার। গুটিসুটি হয়ে চেয়ারে বসে আছে মাহির। ঘরের আলোয় মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে এখন। ভিজে জবজবে শরীর লোকটার। পিছলে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে ধীর পায়ে হেঁটে মাহিরের কাছাকাছি গিয়ে দাঁড়ালো হৃদিতা। মৃদু স্বরে বলল, ভিতরে আসুন। মাহির এক দৃষ্টি অন্ধকারে বৃষ্টির দিকে তাকিয়েছিল। সেভাবেই উত্তর দিল, হঠাৎ আমার প্রতি বিশ্বাস ফিরল তবে? ভীষণ ঠান্ডা শীতল গলায় কথাটা বলেই টানা কয়েকবার হাঁচি দিল মাহির। হৃদিতার ভেতরে অনুশোচনা হলো। অবিশ্বাস ছিল না তো, অস্বস্তি ছিল। ভেবেছিলাম আজ রাতটা একটু ভালো মতো ঘুমাবো। কথাটা মুখে বলতে বাধ্য যেন কোথাও। মুখে বলল, বৃষ্টি চলে আসবে ভাবিনি, ঘুমিয়ে পড়েছিলাম। নইলে বৃষ্টি নামার সাথে সাথে আসতাম। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো হৃদিতা। আপনি আসবেন না? সবিস্ময়ে প্রশ্ন করল হৃদিতা। আমি অন্য ঘরে গেলে তোমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেজন্য যেতে পারছি না। তুমি যাও ভেতরে, ভিজে যাচ্ছ। এত ইগো কেন আপনার? আরেকবার জিজ্ঞেস করব, আসবেন নাকি আসবেন না? নাছোড়বান্দা হৃদিতা, জেদ হচ্ছে ভীষণ। সে তো বললই বৃষ্টি আসবে। বুঝতে পারেনি, তবু এত একগুঁয়েপনা কেন? ভেতরে না নিতে যেতে পারলে ওর অপরাধবোধ বাড়বে। সেও ভীষণ জেদি। কি করে এই বৃষ্টিতে লোকটা বসে থাকবে সেও দেখে ছাড়বে। রোখ চেপে গেল হৃদিতার। আমি তো বললামই আমি। বাকিটুকু বলতে পারল না। তার আগেই হৃদিতা ওর হাত শক্ত করে টেনে ধরেছে। মাহির এমন আক্রমণাত্মক কিছু আশা করেনি, তাই প্রস্তুতও ছিল না। টানের প্রবলে উঠে পড়েছে। হৃদিতা, কি করছো? আপনার অতিরিক্ত জেদ ছোটাচ্ছি, সেটা আমারও আছে। মাহির হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, আমি যাচ্ছি। হৃদিতা, হাতটা ছাড়ো। না, ছাড়বো না। আগে ভেতরে আসবেন, তারপরে ছাড়বো। দুজনে ভেতরে এলো। আলোয় আসার পরে হৃদিতা প্রথমবার খেয়াল করলো সে মাহিরের হাত ধরে আছে শক্ত করে। হাত দুটো ভীষণ ঠান্ডা। সে দ্রুত হাতটা ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। এরপর আশেপাশে কিছু খুঁজতে এমন ভঙ্গি করে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। হঠাৎ চোখ পড়ল তোয়ালের দিকে। দ্রুত পায়ে গিয়ে গিয়ে সেটা এনে মাহিরের হাতে দিয়ে বলল, ভেজা কাপড় বদলে গা মুছে নিন। হুম। হৃদিতা মাহিরের মুখের দিকে তাকালো। উজ্জ্বল শ্যামলা গায়ের রং। তার নাকের ডগা লাল হয়ে আছে, সেটা বোঝা যাচ্ছে। চোখ দুটো লাল টকটকে, খানিকটা টলছে যেন। সেভাবেই ওয়াশরুমে চলে গেল মাহির। যাবার আগে নিজের পোশাক নিতে ভুলল না। দরজা ভিতর থেকে বন্ধ হতেই হৃদিতা বিছানায় গিয়ে বসলো। লোকটা কি অসুস্থ হয়ে পড়েছে? সেই রকমই মনে হচ্ছে। নইলে এমন দশাসই লোককে হাত ধরে টেনে রুম পর্যন্ত আনতে পারতো না। ওর এখন করণীয় কি? গরম কিছুর ব্যবস্থা করবে, চা, গরম পানি। অসুস্থতার জন্য যেহেতু সে দায়ী, প্রতিকার করার খানিকটা চেষ্টা তো করা উচিত। উঠে দাঁড়িয়ে রুমে কয়েকবার পায়চারি করল হৃদিতা।
ঘরের অবস্থা ভালো না, সে সব সময় এটাকে পরিপাটি দেখেছে 2 দিনে। মাহির কাপড় আর ওদের দুজনের ভেজা পা থেকে মেঝে ভিজে আছে। বিছানার একপাশে ওর শাড়িটা ঝুলছে। এগুলো আগে ঠিক করা যাক। এসো তো, ঘুমাবে মাহির। ঘর মোছার জন্য কিছু খুঁজে না পেয়ে মাহিরের বালিশের কাছে রাখা রুমালটার কথা মনে পড়ল ওর। সেটা দিয়েই ভেজা জায়গাটুকু মুছে ফেলল। এরপর শাড়িটা ভাঁজ করার চেষ্টা করে হাল ছেড়ে দিল। এটা ভাঁজ করা ওর একার কর্ম না। সেভাবে গুটিসুটি করে ওটাকে চেয়ারের সাথে রাখলো। এসব কাজে সে অভ্যস্ত নয়। বাবা পড়াশোনায় বেশি জোর দিতেন, বলতেন বলে ঘরের কাজে সে অজ্ঞ। ঘরের মেঝেতে মুছতে গিয়ে হাঁপিয়ে গেছে। বিছানা ঝাড়ু দিচ্ছিল, তখনই মাহির বেরিয়ে এলো। এবার শান্ত ছেলে হয়ে শুয়ে পড়ুন, আমি চা বানিয়ে আনছি। মাহি কিছু না বলে শুয়ে পড়ল। শুধু বলল, এখন ঝামেলা করতে হবে না। এখন চোখ দুটো আরো লাল হয়ে আছে, মুখ রক্তশূন্য দেখাচ্ছে। ঝামেলা আমি বাঁধিয়েছি, সমাধানও আমিই করব। রান্নাঘরে গেলে কেউ জেগে থাকলে আমাকে প্রশ্নের মুখে পড়তে হতো, তাই না? সমস্যা নেই, আগে আপনার সুস্থতা জরুরি। এই লোকের কথা বলা বৃথা। বাড়ির লোক কষ্ট পাবে বলে এসব করছে, রিদিতা জানে। শুধু ওকে প্রশ্নের মুখ থেকে বাঁচাবার জন্য নয়। রিদিতা যাচ্ছিল। মাহির অস্ফুট স্বরে বলল, আমাকে করুণা করার কোনো প্রয়োজন নেই। রিদিতা বিছানা থেকে কিছুটা এগিয়েছিল, সেখানেই ওর পা থেমে গেল। সেভাবেই ক্ষণকালে দাঁড়িয়ে থেকে এরপর শুধু ঘাড়টা মাহিরের দিকে ফিরিয়ে স্নানে হেসে ফেলল। আমার কাছ থেকে এটুকু করুণা নিতেই আপনার এই অনীহা? অথচ আমাকে দেখুন, আপনার কত বিশাল করুণা আমাকে বেয়ে বেড়াতে হচ্ছে। আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি তাহলে? বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রিদিতা। ওর গলা ধরে আসছিল, চোখ থেকে জল গড়াচ্ছিল। করুণা, গ্লানি বইবার জল, ভালোবাসা হারিয়ে নিঃস্ব হবার জল। রান্নাঘরের লাইটের সুইচ কোথায় সে জানে না। ফিরে এসে মাহিরকে জিজ্ঞেস করলো, আপনার টর্চ লাইট আছে? অথবা দেশলাই বা মোমবাতি? টেবিলের ড্রয়ারে দেখো, দেশলাই আর মোমবাতি আছে। জড়িয়ে আসা গলায় উত্তর দিল মাহির। রিদিতা বাইরে এসে মোমবাতি জ্বালিয়ে সুইচ বোর্ড খুঁজে বের করে লাইট জ্বালালো। কিন্তু অন্য একটা বিড়ম্বনায় পড়লো। সে তো বড় গলা করে বলে এলো যে চা বানাবে। চা, চিনি এসব কোথায় সেটাই তো ওর জানা নেই। উপরের তাক নিচের তাক মিলিয়ে সবগুলো কৌটা, কাচের জার, চিনি খুঁজে পেল, কিন্তু চা। সে কেতলি বসিয়েছে চুলায়, ওদিকে আদা, লবঙ্গ কিছুই খুঁজে পাচ্ছে না। নিচের সারি শেষ করে উপরের সারি দেখতে গিয়ে হাত লেগে একটা কিসের কৌটা যেন পড়ে গেল। টনটনে শব্দ হলো বেশ জোরে। সেটা তুলে রাখতে গিয়ে দেখলো মেজো চাচি বেরিয়ে এসেছেন। আরে রিদি, তুমি এখানে কি করছো মা? রিদিতা কিছুক্ষণ ইতস্ত করে বলল, আন্টি, চা বানাতে চাইছিলাম কিন্তু খুঁজেই পাচ্ছি না। এত রাতে চা খেলে ঘুমাতে পারবে? আচ্ছা, আমি বানিয়ে দিচ্ছি। আন্টি, আসলে বৃষ্টিতে ভিজে ওনার অবস্থা খুব খারাপ। তাই উনার মানে মাহিরের কি হয়েছে ওর? শাহানার গলায় উৎকণ্ঠা, চোখ মুখ লাল হয়ে গেছে, হাঁচি কাশি। চলো দেখে আসি তো। বলেই তিনি হৃদিতাকে নিয়ে ভিতরে নিয়ে এলেন। মাহিরের কপালে হাত রেখে চমকে উঠলেন, অনেক জ্বর। মাহির চোখ খুলে তাকিয়ে বলল, চাচি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তুই জানিসই যে তোর ঠান্ডার ধাত, শীত বৃষ্টি সহ্য হয় না, তাও কেন বৃষ্টিতে ভিজলি? হৃদিতা নিজের অপরাধ স্বীকার করে উত্তর দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছিল, এরই মধ্যে মাহির ম্রিয়মাণ গলায় উত্তর দিল, অনেকদিন বৃষ্টিতে ভিজি না তো, আজকের বৃষ্টি দেখে ভীষণ লোভ হলো। সেই জন্য বুঝতে পারিনি ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। কি পরিমাণ মিথ্যে বলতে পারে! তিনি হৃদিতার দিকে তাকিয়ে বললেন, মা শোনো, ওর এসব আবদারে কান দেবে না, বৃষ্টিতে ভুলেও ভিজতে দেবে না। তুমি না পারলে আমাদের বলবে। শীত পড়লে আর বৃষ্টির সিজনগুলোতে ওর সাবধানে থাকতে হয়, একটু খেয়াল রেখো। কি সমস্যা ওনার? ছোটবেলা থেকে সাইনোসাইটিসে প্রবলেম, শ্বাসকষ্ট হয়, মাথা ব্যথা হয় খুব। তুমি ওর পাশে বসো, আমি ওকে হালকা কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিই। রিদিতা মাহিরের মাথার কাছে বসে কপালে হাত রেখে চমকে উঠল, প্রচন্ড জ্বর এসেছে। সে যখন ছোট্ট ছিল তখন বাবার মাথায় হাত বুলিয়ে দিত, বিনিময়ে মিমি চকলেট ধরিয়ে দিতেন তিনি। একটা কাজ রিদিতা যত্ন নিয়ে করতে পারে, মাহিরের মাথায়ও সে যত্ন করে হাত বুলিয়ে দিচ্ছিল, তীব্র অপরাধবোধ খানিকটা হালকা করতেই।
কিছুক্ষণের মধ্যেই মেজো চাচা আর চাচি দুজনই এলেন। মাহিরের জ্বর মাপা হলো থার্মোমিটারে। পারদ 103 ছুঁই ছুঁই করছে। শাহানার হাত থেকে খাবার দুইবার মুখে নিয়ে এরপর আর খেতে পারল না। চাচি আর খেলে বমি হয়ে যাবে। মেজো চাচা ধরে ওষুধটা খাইয়ে দিলেন। কতক্ষণ ভিজেছিলে বৃষ্টিতে? হাত পা তো জমে যাচ্ছে প্রায়। তিনি উঠে গিয়ে সরিষার তেল নিয়ে এলেন। বড় চাচি কালো জিরা আর রসুনের সরিষার তেলে গরম করে আনলেন। সেগুলো খাইয়ে কুসুম গরম তেলটুকু চাচা মাহিরের হাতে পায়ে মালিশ করে দিলেন। এরপর শাহানা তাকে নিয়ে গেলেন। যেতে যেতে চাচা জিজ্ঞেস করলেন, ছেলেটার এই অবস্থা, তুমি নিয়ে যাচ্ছ না কেন আমাকে? তিনি ফিসফিসিয়ে উত্তর দিলেন, এই ঘরে এখন মাহির একা থাকে না, ওর বউও আছে। এখনকার মতো আমাদের কাজ শেষ, ওদের কিছুক্ষণ একা থাকতে দাও। তিনি জিভ কাটলেন, তাদের ছেলে বিয়ে করেছে এখন, এটা মুহূর্তের জন্যই ভুলে গিয়েছিলেন। বৃষ্টি কখন শুরু হয়েছে ঘড়ি দেখিনি। দেড়টার কিছুক্ষণ পরেই বৃষ্টি পড়তে শুরু করেছিল। প্রায় 2 ঘন্টা সে বৃষ্টিতেই ভিজেছে। কেন যেন বলতে ইচ্ছে করলো না কথাটা, বলার শক্তিও পাচ্ছে না মাহির। মাথার তীব্র ব্যথায় মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে যাচ্ছে। সে বালিশের নিচে মাথা দিয়ে উপরে বালিশটা চেপে ধরেছে যন্ত্রণায়। রিদিতা সেটা সরিয়ে দিয়ে মাথায় ম্যাসেজ করে দিতে লাগলো। কতক্ষণ গেল কে সে জানে না। সকাল হতেই সবাই দল বেঁধে এসে মাহিরকে দেখে যাচ্ছিল। সাবিরি তো কেঁদেই ফেললেন। ছোট বড় প্রত্যেকটা মানুষের চোখে সত্যিকারের উৎকণ্ঠা। সব শুনে দাদুকেও হুইল চেয়ারে করে আনতে হলো তার প্রিয় নাতিকে দেখতে। একটা মানুষকে প্রত্যেকটা মানুষ এত ভালো কি করে বাসতে পারে? রিদিতা বিস্মিত হলো। সে অসুস্থ হলেও সবাই চিন্তিত হতো। সদা গম্ভীর বাবার কপালে একটা দুটো ভাঁজ পড়তো, এটুকুই। মা সেবা যত্ন করতেন, কিন্তু এভাবে আহাজারি করতে দেখেননি কাউকে। ওকে ওর পরিবারের কেউ এভাবে অবিশ্বাস্য রকম ভালোবেসেছে কি? যেই ভালোবাসা দেখে অন্যদের ঈর্ষা হবে, সে এক কোণে চুপচাপ বসে রইল সারাটাক্ষণ। হৃদিতাকে কয়েকজন বলেছে মৃদুলার ঘরে গিয়ে বিশ্রাম নিতে, সে যায়নি, এভাবেই বসে থেকেছে। সাইমন একবার এসে বলল, বিয়ে করে তুই সত্যিই বদলে যাচ্ছিস দেখছি। ছোটবেলায় নিউমোনিয়া বাঁধানোর পরে ভালো বাচ্চা হয়ে বৃষ্টিতে ভিজবি না বলে চাচির আজ্ঞা পালন করেছিস এতদিন, আজ হঠাৎ বৃষ্টি টানলো যে তোকে? সাইমন কথাটা মজা করার জন্য রোমান্টিক বর্ষা যাপনকে ইঙ্গিত করে বলেছিল, কিন্তু তাতে রিদিতার অপরাধবোধ আরো জেগে উঠল। সুস্থ হ ভাই, তোর জন্য আমাদের প্ল্যান আটকে আছে কিন্তু। হুম। কোনো মতে উত্তর দিল মাহির। 10টার পরে ডাক্তার দেখে ওষুধ দিয়ে গেল, সাথে কিছু নির্দেশনা। সাইমন, ভাই, আমাকে গত মাস আর এই মাসের নতুন 2টা ভলিউম কিনে দাও। 3 গোয়েন্দা। রাতুলের কথা ফোঁস করে উঠল সাইমন। আহ, আবদার শুনে বাঁচি না। রাতুল যেন শোনেইনি। সে লিস্ট লম্বা করছে। আমাকে আর সিমি ইমিকে 3টা মিমি চকলেট দেবে। আমি একটা বাজি ওদের কাছে হেরেছি, মিমি চকলেট ছিল পুরস্কার। তুই বাজিতে হেরেছিস, তুই দে। আমি কেন? যা তো, ভ্যান ভ্যান করিস না। ভেবে বলছো তো? আমি কিন্তু আপুকে বলে দেবো তুমি আমার কাছে কি কি জিজ্ঞেস করো। দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার, আমি আপুর কাছে যাচ্ছি। সাইমন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তোর আপু কে? প্রিন্সেস ডায়ানা নাকি, না বিল গেস্টের বিল ক্লিন্টনের নাতি? আমি তাকে ভয় পাই? না পেলে তো আর বললেও সমস্যা নেই। এটুকু বলে সে চিৎকার করলো, আপু, সৌমি আপু। সাইমন ওর মুখ চেপে ধরলো। ভেড়ার মতো ভ্যাবা করিস না। ঘরে অসুস্থ মানুষ আছে, তোর ভ্যান ভ্যানানিতে আরো অসুস্থ হবে। আর তোর এই ভেড়া রূপ কেউ দেখুক সেটাও আমি চাই না। সেজন্য তোর দাবি মানলাম, মনে করিস না তোর এই খ্যারখ্যারে মেজাজের বোনের ভয়ে। আমি কাউকে ভয় পাই না। তোমার অনেক দয়া সাইমন ভাই। বলে সারা পেলে সাইমনের নাগালের বাইরে গিয়ে রাতুল বলল, আমি জানি তো তুমি আবিকে ভয় পাও না, খালি একটু ওই যে কি যেন বলে শব্দটা। সাইমনের ধাওয়া করতে যাচ্ছিল, তার আগে রাতুল পগার পার। এই দাঁড়া, পরের বার তোর খবর আছে। আসিস হেল্প চাইতে। চিৎকার করে কথাটা বলে চাপা স্বরে বলল, ছায়া ফুপু এত ভালো মানুষ, তার পেট থেকে 2টা আস্ত ফাজিল জন্মেছে। এগুলোকে সকাল বিকাল গরম পানিতে চুবানো উচিত, তাতে যদি মানুষ হয়। তাহিরের সাথে আমিও আজ চলে যাব ভাবছি। ভাবি, সে কি, আজই কেন গো? সাবেরে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন। কথা ওর বাবাকে ছাড়া থাকতে পারে না।
রাতে কান্নাকাটি করে। তাছাড়া ওরও খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, সেজন্য তাহিরের অফিস আছে। সে না হয় যাক, তুমি আর অন্তত 2টা দিন থেকে যাও মায়া। বাবা খুব খুশি হন তার সব ছেলেমেয়েরা কাছে থাকলে। তবু ইতস্তত করে মায়া বলল, আমিও থাকতে চাই ভাবি, কিন্তু ও বাইরের খাবার খেতে পারে না। অ্যাসিডিটির প্রবলেম হয় বুঝতে পেরেছি, তাহিরকে ছেড়ে তুমি থাকতে পারবে না, তাই তো? প্রাণপূরণ কাটলো হেসে। আরে ভাবি, কি যে বলো না! মুখে খানিকটা লাল আভা ফুটলো মায়ার। সে সত্যিই মানুষটাকে অনেক ভালোবাসে। 7 বছরের মায়ার সংসার, কত মায়া জড়িয়ে আছে সেখানে। নিজের হাতে একটু একটু করে সবটা করা নিয়েছে সে। অথচ বিয়ের আগে চিনতই না লোকটাকে, এখন কেমন অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে জীবনে। কিছুদিন আগে কাছে না থাকলে মন কেমন করে। ভাবিরা নাখোশ হলেন। বাবাকে এখনো যাবার কথা বলা হয়নি, তাহিরকে এখনো বলেনি সে যাবে। রুমে গিয়ে দেখলো তাহির মোজা পড়ছে, খেয়েই বেরোবে। মায়া বলল, একটু অপেক্ষা করো, আমিও যাব, শুধু চেঞ্জ করবো একটু। বিস্মিত তাহির জিজ্ঞেস করলো, তুমিও যাবে নাকি? হ্যাঁ, তোমার খেতে কত সমস্যা হচ্ছে, তাছাড়া কথাও তো। ওকে থামিয়ে দিয়ে ওর হাতটা ধরে তাহির বলল, মায়া, মাহির বিয়ে করলো, ছেলেটা অসুস্থ, তুমি গিয়ে ওকে নিয়ে বাবাকে নিয়ে চিন্তা করবে। তুমি না হয় 2 দিন থেকেই যাও, আমি সামলে নেব, চিন্তা করো না। সত্যি তো? দেখো মুখ কেমন, 2 দিনে শুকিয়ে গেছে। আমি বৃহস্পতিবার এসে শুক্রবারে তোমাকে নিয়ে যাব, কেমন? মায়া হেসে বলল, ঠিক আছে। কাজ করে মাথা খারাপ করো না, আগে নিজের সুস্থতা। ঠিক আছে, ঠিক আছে। ঘর থেকে বের হওয়ার আগে ওরা পরস্পরকে আলিঙ্গন করে খেয়ে কথাকে কোলে নিয়ে আদর করে বেরিয়ে গেল তাহির। 2 দিন পরে জ্বর অনেকটা কমলো মাহিরের। শরীরটা এখনো ভীষণ দুর্বল, মাথা ভার হয়ে আছে, মুখ তেতো, কিছুই খেতে পারে না বলতে গেলে। আজ উঠে কিছুক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করে এলো। মাঝে মধ্যে নিজেকে ওজনহীন মনে হচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে। একবারও পড়ে যাচ্ছিল। প্রত্যেকে হৃদিতা এসে ওর কাঁধ শক্ত করে ধরে ঠেকালো। শরীর ঠিক না হতে এভাবে ব্যাটাগিরি দেখিয়ে বিছানা থেকে ওঠার কি দরকার ছিল? গলায় রাগ স্পষ্ট। মাহির বলল, 2 দিন থেকে বিছানায় শুয়ে আছি, ভালো লাগছিল না, তাই উঠেছিলাম। এর সাথে ব্যাটাগিরি দেখবার কি সম্পর্ক? সম্পর্ক আছে। পুরোপুরি সুস্থ হওয়ার আগে উঠতে যাবেন না। এখন করে মাথা ফাটিয়ে ফেললে কি হতো? আমার সুস্থতার জন্য তোমার দেখছি অনেক তাড়া। কেন জানতে পারি? আপনার সুস্থতার দায় আমার। আপনি সুস্থ হলেই সেই দায় থেকে মুক্তি পাবো। এখন মাথা ফাটলে তো বলবেন, আমার কারণে জ্বর হয়েছে, জ্বর নিয়ে হাঁটতে গিয়ে মাথা ফেটেছে, এর দায়ও আমার হতো। আমি তোমাকে দায় দিয়েছি একবারও? তা দিবেন কেন? বাড়ির লোকের কাছে কারি কারি মিথ্যে বলতে হবে তো? এত মিথ্যে কথা কিভাবে বলেন আপনি? কি মিথ্যে করলাম? আপনার বৃষ্টিতে ভেজার সত্যিকার কারণ লুকাননি? মাহিরের চোখের নিচে কালি পড়েছে 2 দিনে, শরীরে শক্তি নেই, তবু মৃদু হাসলো সে। বলল, দুই একটা নির্দোষ মিথ্যায় যদি সবাই খুশি থাকে তাহলে ওইটুকু বললাম না হয়। কারো ক্ষতি তো হচ্ছে না। এরকম নির্দোষ মিথ্যাই বলেই সবসময়। আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতে ভয় পাবো। মাহির একবার চোখ তুলে সরাসরি রিদিতার চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে বিশ্বাস করতে চাও বুঝি? রিদিতা সরে গেল, রুরু গলায় বলল, আমার খেয়ে দিয়ে অনেক কাজ আছে। রিদিতার চলে গেল রুমের বাইরে। মাহির ভেতরে এসে আবার শুয়ে পড়ল। এই 2 দিন সে রিদিতার সাথে যেভাবে কথা বলেনি, মেয়েটার ওই শরীরের খোঁজ নিতে, সেটা এটা সেটা জিজ্ঞেস করলেও উত্তর দিত। সেদিন বারান্দায় আটকে দেওয়ার পর থেকে খানিকটা এড়িয়ে গিয়েছে মাহি। আজও রিদিতা এগিয়ে এসেছিল কথা বলতে। ওর সত্যি এভাবে সারাদিন শুয়ে থাকলে ভালো লাগছে না। ওদের বংশ পরম্পরায় পারিবারিক ব্যবসা আছে, রড সিমেন্টের ব্যবসা, ইট তৈরির ব্যবসা। সেটাকে দাদু অনেক বড় করেছে, বাবা চাচারাও সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছে। সাইমন মাহির কেউ ব্যবসায় আগ্রহী হয়নি, তাই দুজন মিলে একটা এনজিও দাঁড় করবার চেষ্টা করছে। পড়াশোনা শেষ করার পরে চাকরি টানেনি তা ওদের। পথ শিশু আর নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধাদের পুনর্বাসন নিয়ে কাজ করে এনজিওটি। এর জন্য বন্ধু-বান্ধবদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে ওরা। স্পন্সরও পায় বড় বড় প্রতিষ্ঠান থেকে। স্পন্সরের জন্য মাহির ঢাকায় আর সাইমন চট্টগ্রাম গিয়েছিল এবার। ওদের অর্থায়নে একটা স্কুল দিয়েছে, সেখানে বিত্তমান পরিবারের ছেলেমেয়েরা পড়ে। সেখান থেকে আয় হয় বেশ, যার বেশিরভাগই অংশ চলে যায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য। ব্যক্তিগত লোভের আশায় এটা করেনি ওরা, পরিবার থেকেও অ্যাপ্রিসিয়েট করেছে এই উদ্যোগকে। তবে আরো কিছু পুঁজি আসলে ভালো হতো, তাহলে আরো বড় করে শুরু করতে পারতো। এভাবে শুয়ে থেকে ক্ষতিই হচ্ছে। সাইমনের উপরে প্রেসার পড়ছে। রিদিতা রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। সবাই রান্নায় ব্যস্ত। সাবেরীকে সকালে সে রেডি হয়ে বেরোতে দেখে জিজ্ঞেস করেছিল, আন্টি কোথায় যাচ্ছেন? স্কুলে। স্কুল? হ্যাঁ, আমি একটা প্রাইমারি স্কুলে পড়াই।
দুদিন ছুটিতে ছিলাম, ছেলেটা অসুখে পড়ায় সেটা 3 দিন হয়ে গেল। আজ না গেলেই নয়। মায়েরকে দেখো। এটা বলে ছেলের সাথে দেখা করে তিনি বেরিয়ে গিয়েছে। আরে রিদিতা যে, কিছু দরকার? রানু ওকে দেখে কথাটা বললেন। না আন্টি, দেখতে এলাম কি করছেন আপনারা। শাহানা বলল, মাহির তো কিছুই খেতে পারছে না, একটু ঝাল পিঠা করেছিলাম, যদি মুখে তুলতে পারে। রানু দুপুরের খাবার রাঁধছে। ও একটা বাটিতে করে ওর দিকে দুটো পিঠে এগিয়ে দিয়ে বলেন, শাহানা, তুমি খাও। এর মধ্যে রাতুল আর ইমি এলো। রাতুল বলল, আমাদের দেবে না? ইমি বলল, তোমাদের তো নতুন বিয়ে হয়নি, তাই দেব না। রাতুল বলল, মামি, আমাদেরও বিয়ে দাও, আমরাও পিঠা খাবো। রানু হেসে ইমি আর রাতুলের কান ধরে বললেন, বেশি পাকামো করলে কান ছিঁড়ে দেব। পিঠাও দেব না, কানও ছিঁড়বে? এটা কেমন কথা? সবাই পাবে, যা বস। শেষ হলে সবাইকে দেওয়া হবে, বলে ওদের দুজনের হাতে দুটো ধরিয়ে দিতেই দুজন হৈ হৈ করে বেরিয়ে গেল। রিদিতা মৃদু হেসে বসার ঘরে গিয়ে বসে পিঠা খাওয়া মন দিল। বেশ মজার তো, তবে মাহির তেমন খেতে পারলো। তবুও ভাত বা অন্য কিছু চাইতে এটা মুখে রুচল কিছুটা। মৃদুলা আজ লাইব্রেরিতে গিয়েছিল কিছু বই কিনতে। আসার সময় মনে হচ্ছিল কেউ ফলো করছে, কিন্তু পেছনে তাকে কাউকে পায়নি। মনের ভুল ভেবেছিল, কিন্তু লাইব্রেরি থেকে বেরোতেই সামনের মোড়ের চায়ের দোকানে সেদিনের দুই বখাটে ছেলেকে দেখে বুঝলো ওর সন্দেহ অমূলক ছিল না। সে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরে এলো। রিক্সায় ওঠার পরে একটা বাইক ওকে ক্রস করলো। এরপর মোড়ের কাছে রিক্সা আসতেই ওদের আবার দেখলো। মৃদুলা বুঝলো ওর বাসা চিনতে চাইছে এরা। বাসার আশেপাশে ওর কোনো ক্ষতি এরা করতে পারবে না, তবু এদের সে চিনতে দেবে না। সে রিক্সাকে ঘুরিয়ে কয়েকবার পথ বদলে পথ ঘুরপথে বাসায় ফিরে এলো। সেদিনের ঘটনাটা বাসায় এসে কাউকে জানায়নি। আজকের ঘটনাটা মাহিরকে জানানো যেত সুস্থ থাকলে। সাইমন বাসায় নেই, সৌমির সাথে শেয়ার করলো। এই ফালতুদের এত বড় সাহস, ব্যবস্থা নিতে হবে। সন্ধ্যায় সাইমন ফিরতেই মৃদুলা ওর ঘরে গিয়ে বলল, সাইমন ভাইয়া, একটা জরুরি কথা আছে। সাইমন সব সময় মজা করলেও মৃদুলার অভিব্যক্তি দেখে বুঝলো সমস্যাটা হয়তো গুরুতর। তাই কথা বাড়ালো না। বল, কোনো সমস্যা? মৃদুলা খুলে বলল সবটাই। সব শুনে রাগে সাইমন দাঁতে দাঁত চাপলো। ওর মা বাবা, সে ছাড়া আর কোনো সন্তান নেই। মৃদুলা যখন হলো, সাইমন আর মাহির খুব ছোট। দুজন প্রায় সারাদিনই মৃদুলাকে নিয়ে মেতে থাকতো। মৃদুলা যত বড় হতে থাকলো, এদের ন্যাওটাও হয়ে উঠলো। দুজনের মধ্যে কোনো ভাইকে পুচকে পুতুলটা বেশি ভালোবাসে, এটা নিয়ে প্রতিযোগিতাও চলতো। দুজন একসাথে কোলে নেবার জন্য হাত পাতলে যার কোলে যেত সে বিজয়ী হাসি হাসতো। অন্যজন মুখ ফুলিয়ে ফেলতো অভিমানে। মৃদুলা দুই ভাইয়ের বড্ড আদরের বোন। সে কিভাবে মেজাজ ঠিক রাখে, হাত মুঠো করে রাগ সংবরণ করার চেষ্টা করে। সাইমন বলল, তুই চিন্তা করিস না মৃদু, আমি থাকতে বাইরের কেউ আমার বোন বা পরিবারের দিকে চোখ তুলে তাকাতে সাহস করতে দেব না। এতক্ষণ কিছুটা চিন্তা হলেও ভয় পায়নি মৃদুলা। সে ভীতু নয়, ডিয়ারিং ধরনের মেয়ে। এই ছেলেগুলো যদি রাস্তা আটকে কিছু বলতে আসতো, আজও সে পিছিয়ে আসতো না। কিন্তু এরা ওর পিছু নিচ্ছিল অন্য কোনো পরিকল্পনা করতে, পিছন থেকে আক্রমণ করার জন্যই। এটুকু বুঝতে পেরেছে, নইলে আজই রাস্তায় ওকে বিরক্ত করতে আসতে পারতো। সেজন্য চিন্তিত ছিল, কিন্তু সাইমনের অভিব্যক্তিতে সে ভয় পেল। কেন যেন, তুমি কি করবে ভাবছি, বলে ওকে নিশ্চিন্ত করতে মাথায় হাত রেখে হেসে বলল, ভয় পাওয়ার কোনো কিছু করবো না। এরই মধ্যে সৌমি এলো পিঠা নিয়ে। আমাদের তিনজনেরটা একসাথে দিলাম আমি। সেজন্যই তোর এই বিশ্রী গোয়ালঘরটায় আসতে হলো। গোছাস না কেন? আমি এভাবেই রাখবো, দরকার হলে গরু এনে রাখবো। তোর সমস্যা? সে তুই রাখতেই পারিস, স্বজাতি বলে কথা। আমাকে তুই গরু বলতে চাইছিস? হ্যাঁ, চাইছি, নে খা। গরু যেহেতু ঘাস লতা পাতা এনে দে, কস করে চিবাই। তুই না খেলে বলে দে, তোর ভাগটা আমি আর মৃদু ভাগাভাগি করেই খাবো। সাইমন দ্রুততার সাথে হাত বাড়িয়ে পিঠা নিয়ে নিল দুটো। মৃদুলা হেসে ফেলল। আনন্দ বাড়িতে সত্যিকারের আনন্দের এত এত উপলক্ষ, মন খারাপ বেশি জায়গা পায় না। আজ সকাল থেকে বাসা অনেকটা ফাঁকা। সবাই যার যার কাজে বেরিয়ে গেছে। সবাই নিষেধ করা সত্ত্বেও মাহিরও গেল। দাদু, রানু, সাহানা, মায়া, ছায়া ছাড়া কেউ নেই। সৌমিরা চলে যাবে আগামীকাল। আজ সৌমি, মৃদুলা, রাতুল
সিমি ইমিরা ঘুরতে গেছে, ওকেও বলেছিল, সে যায়নি, ইচ্ছে করেনি, কয়েকদিন ভালো ঘুম হয়নি। আজ একটু ঘুমাই তো, যাও তোমরা যাও, এটা বলেই পাশ কাটিয়েছিল। কিছুক্ষণ শুয়ে ঘুমাবার চেষ্টা করলো, একসময় ঘুমিয়েও পড়লো। ঘুম থেকে উঠে সে নিজের ব্যাগটা খুললো। আসার আগে আগে মা দিয়ে দিয়েছে এটা গাড়িতে। সে জানতো না, বিয়ের দিন রাতে এখানে আসার পরে মাহির ওটা ওকে দেওয়ার পর জেনেছে। সে কিছুই আনেনি বাড়ি থেকে, শুধু একটা জিনিস নিয়ে এসেছিল, রিয়াদের চিঠিগুলো। খুব সন্দর্পে সবাইকে লুকিয়ে এগুলো এনেছিল রিদিতা। এই ব্যাগেই রেখেছিল এখানে এসে। সে চিঠিগুলো বের করলো, পড়তে পড়তে কান্না পাচ্ছিল ভীষণ। টেবিলে চিঠির মধ্যে মুখ বুজে সে ফুঁপিয়ে উঠল। হঠাৎ হাতের কাছে টান অনুভব করলো। সে মাথা তুলে দেখলো ওর চিঠিগুলোর একটা কথার হাতে। সেটা নিয়ে সে মুখেও ঢুকিয়ে ফেলেছিল। দাও দাও ওটা, দুষ্টু পাজি মেয়ে। রীতি তার দৃঢ়তায় চিঠি হাত থেকে ফেলে দিয়ে কেঁদে উঠল। কথা এর মধ্যে মাহির এসে ঢুকলো। সে দুপুরে খাবার জন্য এসেছে। ভেতরে ঢুকতে যাবে, এরই মধ্যে রিদি তার ধমক শুনতে পেল। তড়িঘড়ি করে ভেতরে এসে কোত্থেকে কোলে তুলে নিয়ে রিদি তাকে শুধু বলল, ও কথা বলতে পারে না। রিদিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ছোট্ট কথার দিকে।